আসসালামু আলাইকুম। আজকে একটু আপনাদের সামনে আবার আসা একটা প্রসঙ্গ নিয়ে। এটা হচ্ছে গত পরশুদিন সমন্বয়কদের একজন আলোচিত সমন্বয়ক, যে কয়েকজন বেশ আলোচিত সমন্বয়কের মধ্যে একজন আলোচিত সমন্বয়ক সাজ্জিস আলম। সাজ্জিস আলম তার জেলাতে ১০০টি গাড়ি নিয়ে নাকি শোডাউন করেছে। ভিডিওতে একটু দেখলাম, এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছে। প্রথমে সমালোচনা তো সবাই করছে, কিন্তু সমন্বয়কদের মধ্যে একজন মহিলা সমন্বয়কও প্রশ্ন তুলেছেন সাজ্জিস আলমকে, যে সাজ্জিস আলম, তোমাকে তো বেশ কয়েকদিন আগেও জিজ্ঞেস করেছিলাম, তুমি বলছো তোমার চলার মতো টাকা পয়সা নাই এবং তোমার মানি ব্যাগও নেই। এখন তুমি চলার জন্য টাকা পয়সা নাই, তোমার মানি ব্যাগ নাই, ১০০ গাড়ির শোডাউনের এই টাকা তুমি কোথায় পেলে? তখন সাজ্জিস আলম নাকি উত্তর দিয়েছে, আমি জানতাম না ১০০ গাড়ির মধ্যে ৫০টা গাড়ি যে আমার এলাকার ওইখানকার লোকজনে তারা নিজেরাই ম্যানেজ করেছে। তো তারা নিজেরাই ম্যানেজ করে ওই গাড়িগুলা ওইখানে এনেছিল, আমি জানতাম না। বাকি ৫০টা গাড়ির যদি ৫০ লাখ টাকা যদি যায়, তাহলে এই ৫০ লাখ টাকা যে টাকাটা বাকি ৫০টা গাড়িতে যাবে, সেই টাকাটা দেওয়ার মতো সামর্থ্য আমার পরিবারের আছে, পূর্বে ছিল। আমার দাদার সূত্র ধরে সেই টাকাটা, সেই গাড়িটা ম্যানেজ করার সেই সামর্থ্য আমাদের পরিবারের ছিল, আমার দাদার যুগ থেকে। তো ভালো কথা, তোমার দাদার যুগ থেকে তোমার এই সামর্থ্য আছে, খরচ করেছে। বাকি ৫০টা, আমি ১০০টা গাড়ির মধ্যে ৫০টা গাড়ি আমি বাদ দিলাম, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী ৫০টা গাড়ি তোমার লোকজনে ম্যানেজ করেছে। তোমার লোকজন ম্যানেজ করবে ৫০টা গাড়ি, টোটাল ১০০টা গাড়ি নিয়ে কি তোমার শোডাউন করা কি আদৌ কি উচিত ছিল? এটা একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন বয়স্ক মানুষ হিসেবে সেটা আমার একটা প্রশ্ন। এটা, এই শোডাউনটা কি আমরা গতানুগতিক ৫৩ বছর ধরে যে পচা রাজনীতি, যে গুণধরা রাজনীতিবিদরা করে গেছেন, দাদাগিরি দেখিয়েছেন, বড় শোডাউন দেখিয়ে আমি অনেক বড় কিছু, আমি বিশ্ব অনেক কিছু করতে পারি, আমার অনেক শক্তি, আমার টাকা পয়সার গরম এবং লোকজন দিয়ে একটা শক্তিমত্তা প্রকাশ করা, এটা কি আদৌ কি প্রয়োজন ছিল? আমি সাইফুর রহমান অন্তত মনে করি সেটা প্রয়োজন ছিল না। সাজ্জাদ আলম, আপনাদের বয়স অনেক কম, try to learn the politics from our famous previous politician মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই প্রসঙ্গে আমি একটু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটা কথায় আসি। উনি চীন থেকে, তখন পাকিস্তান আমল, আমাদের বাংলাদেশ তখন স্বাধীন হয়নি, পাকিস্তান পিরিয়ডের কথা বলছি, চীন থেকে ওয়েস্ট পাকিস্তান, বর্তমান যেটা পাকিস্তান সেটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, উনি চীন থেকে পূর্ব পাকিস্তানে আসার আগে ওয়েস্ট পাকিস্তান হয়ে পূর্ব পাকিস্তানে আসবেন। ওয়েস্ট পাকিস্তানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জনসভায় ভাষণ দেওয়ার কথা। ওইখানকার মেয়রে নাকি, ওইখানকার মেয়র না কে এটা আয়োজন করেছিলেন, যে কোনো একজন, গভর্নরের মেয়র, যে কোনো একজন, সম্ভবত মেয়র আয়োজন করেছিলেন। সেই আয়োজনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী চীন থেকে আসার পথে ওইখানে গেছেন, ওয়েস্ট পাকিস্তানে গিয়ে উনি জনসভায় ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। স্বাভাবিক একটা লুঙ্গি, একটা সাদা পাঞ্জাবি। তখন উনি যখন জনসভায় ভাষণ দিতে উঠেছেন, তখন লোকজনে তখন বলছে যে
আরে ইয়ে তো ফকির হে, এ তো ফকির, এ আবার কি রাজনৈতিক বক্তৃতা দিবে, রাজনৈতিক দিবে, এ তো ফকির, এ তো ফকির হে। যখন উনি প্রথমে বিসমিল্লাহ করে যখন দোয়া করা শুরু করলে, তখন বলে যে আরে ইয়ে তো মৌলানা হ্যাঁ, ওনার এই জ্ঞান দেখে। এরপরে যখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব রাজনৈতিক কথাবার্তা শুরু করেছেন, তখন এরা বলছে अरे ये तो कमाल का पॉलिटिकल लीडर है, अरे ये तो कमाल का पॉलिटिशियन है, बड़ा पॉलिटिशियन। हम लोग तो नहीं पहचाना, पहले हम लोग बोला ये फकीर है, बाद में बोला हम लोग मौलाना है। ये फकीर ठीक है लेकिन ये चलता ऐसा करके मौलाना ये ठीक है और ये बड़ा एक पॉलिटिशियन है। हम लोगों को सोचने का तरीका अच्छा नहीं था, हम लोग सोच नहीं पाया, हम लोग समझ नहीं पाया ये कैसा मौलाना अब्दुल हामिद खान भासानी कैसे आदमी। একজন কারিজমেটিক লিডার ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তখন পাকিস্তান ভাগ হয়নি, 1969-70 কথা বলছি। শেখ মুজিব সহ তখন আগরতলা মামলা হয়ে গেছে পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রায় 34 জন বিরুদ্ধে। আইয়ুব খান সংখ্যাতে 2-1টা বাড়তে পারে, কমতে পারে, এটা আমার ভুল হতে পারে, আপনারা একটু জানিয়ে দিবেন আমাকে। তো এই 34 জন আগরতলা মামলা, 34 জনের বিরুদ্ধে প্রেসিডেন্ট আইয়ুব খান আগরতলা মামলা জড়িয়ে একটা মামলা দিয়েছিলেন, রাষ্ট্রদ্রোহ মামলা। এই মামলা রায় যদি হয় তাহলে নির্ঘাত শেখ মুজিব সহ, শেখ মুজিব 1 নম্বর আসামি ছিলেন, শেখ মুজিব সহ 34 জন সবার ফাঁসি হয়ে যাবে। তখন গ্রেপ্তার করে ফেলেছিলেন আইয়ুব খান সরকার সবাইকে। শেখ মুজিবকে নিয়ে গেছিলেন ওয়েস্ট পাকিস্তানে, আর পূর্ব পাকিস্তানে, ইস্ট পাকিস্তানে তখন বাকি নেতাগুলা গ্রেপ্তার ছিলেন ক্যান্টনমেন্টে। তখন মৌলানা আব্দুল হামিদ খান নেতা বলতে তেমন ছিল না। মৌলানা আব্দুল হামিদ খান একজন বড় মাপের নেতা। উনি তখন প্রতিনিয়ত উনি মিছিল বের করতেন এবং সেই স্লোগানটা ছিল জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এই মিছিল এত বেশি উত্তাল হয়ে গেছে, এত বেশি প্রগাঢ় হয়ে গেছে মানুষের মনে, এত বেশি গেঁথেছে উনার এই আন্দোলনটা। এক পর্যায়ে আইয়ুব খান এই মামলাটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এরপরে আউট অফ কন্ট্রোলে চলে গেছেন এই ইস্ট পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। তখন আইয়ুব খান এক প্রকার ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক জেনারেল, সামরিক বাহিনীর প্রধান তখন ইয়াহিয়া খান। আইয়ুব খান একজন জেনারেল ছিলেন, সেনা প্রধান ছিলেন। এরপরে আইয়ুব খান প্রেসিডেন্টও ছিলেন, উনি ক্ষমতা ছেড়ে দিলেন জেনারেল ইয়াহিয়া খানের কাছে। এমন একজন নেতা ছিলেন। নেতা আমি বলবো সাজ্জিদ আলম এবং বাকি যে সমন্বয়করা আছে, আপনারা এই বাংলাদেশকে, ছাত্র জনতা নিয়ে এই বাংলাদেশকে উদ্ধার করেছেন, স্বাধীন করেছেন। 71 সালে আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি, যদি বলি আমরা স্বাধীন হয়েছি। আমরা পাকিস্তান থেকে পরাধীন হয়ে, পরাধীন পাকিস্তান থেকে, পাকিস্তানের পরাধীন থেকে, পরাধীনতা থেকে, পাকিস্তানের পরাধীনতা থেকে আমরা মুক্তি পেয়ে আমরা আরেক বড় হাঙ্গরের মুখে ঢুকে গেছে। সেই হাঙ্গরের নাম হচ্ছে ভারত। 1971 সালের 16 ডিসেম্বর আমরা ভারতের মুখের ভিতর ঢুকে গিয়েছিলাম। আজকে 53 বছর ধরে ভারতের মুখের ভিতরে। এখন আমরা স্বাধীন হয়ে, যদি আমরা বলি হাসনাত আব্দুল্লাহরা এবং সাজ্জিদ আলম এবং নাহিদ ইসলামরা প্রমুখ যারা ছিলেন, পুরা বিভিন্ন জায়গায় যে ছাত্র সমন্বয়, আমরা আপনাদেরকে কি বলি জানেন? আপনাদেরকে বলি আবাবিল পাখি। আর হাসিনাকে বলি, ফ্যাসিস্ট হাসিনাকে বলি আব্রাহা। আব্রাহা যেরকম হস্তি বাহিনী নিয়ে, বিশাল হস্তি বাহিনী নিয়ে পরাক্রমশালী ইয়েমেনের বাদশা আব্রাহা মক্কা আক্রমণ করবে এবং কাবাঘর ভেঙে দিবে। কাবাঘরের খুব নিকটে গিয়ে উনি ক্যাম্প গেঁথেছিলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আবাবিল পাখি ঠোঁটের মধ্যে 2টা পাথর, 2 পায়ে 2টা পাথর, ঠোঁটে একটা পাথর, 2 পায়ে 2টা পাথর, 3টা ছোট ছোট কঙ্কর দানার মতো পাথর নিয়ে
উপর থেকে নিক্ষেপ করেছিলেন। আমরা যারা সায়েন্সে আছি আমরা জানি ছোট একটা বালুকণাকে যদি আমরা গতি দিতে পারি ওটা ব্যাগ বাড়িয়ে দিতে পারি ছোড়া, তাহলে সেই ছোট বালিকণাটা একটা প্রকাণ্ড শক্তি থাকবে তার কাছে এবং বম্বার্ড মানে আঘাত করবে, যেখানে আঘাত করবে সেখানে ধ্বংসপ্রাপ্ত হবে সবকিছু। সেই একই থিওরি, সায়েন্সের এই একই থিওরি এই আবাবিল পাখি আল্লাহর ইচ্ছাতে লাভ করেছিলেন এবং এই একই থিওরি অ্যাপ্লাই করে আবাবিল পাখি উপর থেকে এই পাথর, ঠোঁটের একটা পাথর, দুইটা পাথর নিক্ষেপ করে এই কঙ্কর নিক্ষেপ করে পুরো চর্বিত তীরের মতো করে ফেলেছে। হাতি সহ আব্রাহা সহ কারো অস্তিত্ব ছিল না। সেদিন থেকে নাকি শোনা যায় বসন্ত রোগের এই পাথর যেখানে যেখানে আঘাত করেছে সেখানে দাগ হয়ে গেছে, বসন্ত রোগ এসছে দুনিয়াতে নাকি বসন্ত রোগ ওই দিন থেকে এসছে। আমি উমরা করতে গিয়ে সৌদি আরবে ওই পাহাড়টা দেখেছি, পাহাড়ের ঢালতে যেখানে আব্রাহা করেছিল একটা ছোট একটা দেওয়াল তুলে দিয়েছে, ওইটা নাকি লানতের পাহাড়। নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়ে ক্রস করার সময় খুব দ্রুত দৌড়ে ক্রস করতেন। উনি বলতেন যে এই জায়গা দিয়ে ক্রস করার সময় তোমরা ধীর গতিতে না, খুব দ্রুত গতিতে ক্রস করবে, কারণ এই প্রতিনিয়ত আল্লাহর লানত, আল্লাহর আযাব, আল্লাহর মাইক এই জায়গায় পতিত হচ্ছে, সুতরাং প্রধান না করুক তোমাদের গায়ে পড়বে, ওই জন্য তোমরা খুব দ্রুত এটা ক্রস করবে। যাক, একটা প্রসঙ্গে আসা যাক। সাজিদা আলম সাহেবকে বলতে চাচ্ছি যে আপনার কি আপনার দাদার পয়সা থাকতে পারে, আমরা বাংলাদেশ একটা গরিব দেশ, আমাদের দেশে পূর্ববর্তী লুটেরা 53 বছর ধরে লুটেরা যে শাসক গুলো এসেছিল তারা এই ধরনের শোডাউন করতো টাকা পয়সা খরচ করে। একটা গরিব দেশের মানুষকে এত বড় শোডাউন করার তো কোনো দরকার ছিল না। আপনার জন্য আপনার জানতেন না, আমার কথা আমি সত্যি ধরে নিলাম, আপনি জানতেন না যে 50টা গাড়ি আপনার এলাকার লোকে নিয়ে আসছে। তবে আপনি যদি এই জায়গা থেকে আপনি একটা কেয়ারফুল হবেন, আপনি যদি আগে বলে দিতেন আমার কোনো গাড়ি বড় দরকার নেই, আমি কোনো শোডাউন করবো, তাহলে 50টা গাড়ি থাকতো না। ওইখানে 50টা গাড়ি রয়েছে, আপনার আবার নিজের পরিবারের খরচ করে 50টা গাড়ি ম্যানেজ করেছিলেন। ভাই আমরা তো নতুন যুগে পদার্পণ করছি, এই বাংলাদেশটাকে আমরা বলি 2024 সালে 5ই আগস্ট আপনাদের নেতৃত্বে আপামর বাংলাদেশের জনগণের সহযোগিতায় পজিটিভলি নিয়েছিল বাংলাদেশের আপামর জনগণ, রাস্তায় নেমে গিয়েছিল মা বোন সবাই, শিশু পর্যন্ত, যার কারণে ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি, তার বন্ধু নরেন্দ্র মোদী কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। হাসিনা এখন আসবে বলে, এটা প্রসঙ্গে আরেকদিকে যাচ্ছে একটু, হাসিনা আসবে বলে প্রতিনিয়ত হুঙ্কার দেয়। এই হুঙ্কার দিয়ে লাভ নাই। বিগত 100 বছর ইতিহাসে আমি দেখেছি, বিগত 100 বছর ইতিহাসে কোন একটা পতিত শাসক আবার এসে ক্ষমতায় বসতে পারেন নাই। যদি হাসিনা এসে বসতে তো পারবে না, আমি 100% নিশ্চিত বসতে পারবে না। 1500-2000 উপর মানুষ মেরেছে শুধু 2024 জুলাই আগস্টে। তার আগে বিডিআর হত্যাকাণ্ডে 57 জন অফিসার মেরে ফেলেছিল, মোট 72 জন ছিল সিভিল সহ, সম্ভবত আর্মি অফিসার ছিল 57 জন। এই 57 জন আর্মি অফিসারের পরিবারের গজব বদদোয়া এই হাসিনার উপর আছে। তারপর হেফাজত ইসলামকে যেভাবে হত্যাকাণ্ড হেফাজত ইসলামের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হেফাজত ইসলামের হুজুরদেরকে যেভাবে মারেছিল এবং শোনা গেছে পুড়ে ফেলেছে, লাশ গায়েব করে ফেলেছে, এদের পরিবারের গজব এই শেখ হাসিনার উপর আছে। তদুপরি জুলাই আগস্টের বিপ্লবের হত্যাকাণ্ড শিশুদের পর্যন্ত রেহাই পায়নি। 1,500 মানুষ জাতিসংঘের হিসাব অনুযায়ী যদি আমি ধরি, তাদের পরিবারের বদদোয়া এই হাসিনার উপর আছে। বাংলাদেশের মানুষের, নিরীহ মানুষের, গরিব মানুষের পকেটের টাকা, ট্যাক্সের টাকা ছিল এবং বিদেশ থেকে লোন এনে এই টাকা লুটপাট করে সাম্রাজ্য বানিয়েছিলেন। মানুষের বদদোয়া এই শেখ হাসিনার উপর আছে।
কোনোদিনই শেখ হাসিনা বাংলার রাষ্ট্র ক্ষমতায় আর আসতে পারবে না। যদি আসতে পারে, মনে করবো ইতিহাস উল্টা পথে হাঁটছে। ইতিহাস উল্টা পথে হাঁটে না, ইতিহাস তার নিজস্ব গতিপথে চলে। আমাদের একটা ভুল হচ্ছে কি জানেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা দিতে পারি না, সেটাই আমাদের বড় ভুল। ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না, দ্যাটস দ্য রাইট থিং। উই ক্যানট লার্ন ফ্রম হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি। এখন সাজিদ আলম সাহেবদেরকে আমরা বলবো, আপনারা এই সমস্ত শোডাউন করবেন না। আপনারা গরিবী হালের নেতা, গরিবী হালে থাকেন, মানুষের অন্তরে চলে যান। মানুষের অন্তরে আছেন এখনো, মানুষের অন্তর থেকে বের হবেন। আপনাদের শোডাউন করার কি দরকার? হ্যাঁ, আপনাদের শোডাউনে কি ভোট আসবে আপনাদের কাছে? তাইলে তো আপনারা পুরানা শেখ বাপ্পাদের রাজনীতিতে চলে গেছেন। আল্লাহর ওয়াস্তে শোডাউন করবেন না, নিজের মধ্যে হানাহানি করবেন না, একতাবদ্ধ থাকেন। আর সামরিক বাহিনীর বিরুদ্ধে যাবেন না। একজন ওয়াকার এবং কয়েকজন জেনারেলের জন্য পুরো সামরিক বাহিনী বিতর্কিত হতে পারে না। এটা রাষ্ট্রের সম্পদ, এটা দেশের সম্পদ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, আনসা যারা আছে প্রত্যেকটা কাজে দেশের, এরা না থাকলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমরা শুধু বাঁচাই রাখতে পারবো না। ভারত একটা জিনিস মনে রাখবেন, ভারত আপনাদেরকে প্রধান শত্রু মনে করে না, জামাতকে প্রধান শত্রু মনে করে না। সবাই মনে করে এইটা জামাত প্রধান শত্রু, আপনারা প্রধান শত্রু। ভারতের প্রধান শত্রু হচ্ছে বাংলাদেশের ঐক্যবদ্ধ, সুসংগঠিত, শক্ত সামরিক বাহিনী। সামরিক বাহিনী বলতে আমি আর্মি, নেভি, এয়ারফোর্স, ভিডিবি, আনসা, পুলিশ, যারা প্রতিরক্ষা কাজে সহযোগিতা করতে পারবে তাদের এই ফোর্স, টোটাল ফোর্সটা, কম্বাইন্ড ফোর্সটাকে আমি বলছি। বিশেষ করে মেইন সেনাবাহিনীর কথা বলছি আমি। এই সেনাবাহিনীকে ভারত সবচেয়ে প্রধানতম শত্রু মনে করে। বাংলাদেশের সেনাবাহিনী সুসংগঠিত এবং জাতিসংঘের অনেক অবদান, প্রথম কাতারে আছে বাংলাদেশের সামরিক বাহিনীর অবদান। সেই অবদানকে আপনারা ধুলায় মিশতে দিবেন না। আমি বলছি ছাত্র জনতাদেরকে, ছাত্র নেতাদেরকে, আপনারা সামরিক বাহিনীকে সাহায্য করবেন। 2-4 জন, 10, 11, 15, 20 জন জেনারেলের জন্য, সিনিয়র জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এদের জন্য পুরো সামরিক বাহিনী বিতর্কিত হতে পারে না। এই সামরিক বাহিনী ভারতের প্রধানতম শত্রু। ইন্ডিয়াস ফার্স্ট এনিমি ইজ বাংলাদেশ আর্মি। আর সামরিক বাহিনীকে আমি অনুরোধ করব, আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনাদের প্রতি আমাদের মমতা আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসা কোনো সময় যাবেন না, ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না, অটুট থাকবে। আমাদের বাংলার মানুষ আপনাদেরকে সাহায্য করবে, আপনাদের পাশে থাকবে। আপনারা যেরকম দুর্যোগ ব্যবস্থায়, গত বছরের দুর্যোগের সময় ভারত যেভাবে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর পরে ভারত পানি ছেড়ে দিয়েছিল ব্যারেজে, কুমিল্লা হতে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী পুরা ফেনী ডুবে গিয়েছিল পানির ভিতর। ভারত আমাদের বন্ধু হবে না, ভারত আমাদের কোনো কালে বন্ধু ছিল না। ইন্ডিয়া নেভার আওয়ার ফ্রেন্ড ইন প্রিভিয়াসলি, ইন্ডিয়া নেভার আওয়ার ফ্রেন্ড নাও, ইন্ডিয়া উইল বি নট আওয়ার ফ্রেন্ড ইন ফিউচার অলসো। ভারত বিগত দিনে 53 বছরে আমাদের স্বাধীনতা পরে থেকে ভারত আমাদের বন্ধু ছিল না। ভারত আজকেও আমাদের বন্ধু না, ভারত আগামী দিনেও আমাদের বন্ধু হবে না। আমরা যদি ভারতকে বন্ধু মনে করি, সেটা বোকার সরকে বাস করব, নিজের দেশের ক্ষতি করব। ভারতের যে রয়ের এজেন্ট গুলো আছে এবং আওয়ামী লীগের সাথে যে রয়ের এজেন্ট গুলো মিশে গেছে, আপনার গোয়েন্দা নজরদারিতে রাখবেন তাদেরকে। আপনাদেরকে গোয়েন্দা সেল বানাতে হবে। গোয়েন্দারা যেভাবে কাজ করে আপনারা এইভাবে কাজ করবেন। আপনারা মোবাইল ফোন ব্যবহার করবেন না। আপনারা কিন্তু গোয়েন্দা নজর, ভারতের রয়ের গোয়েন্দা নজরদারি, আওয়ামী লীগের গোয়েন্দা নজরদারিতে আছে, এটা মনে রাখবেন। আমি সাইফুর রহমানের কোনো মূল্য নেই, একজন সাধারণ মানুষ। আমরা রাখলে কি মানলেও কি কোনো কিছু এসে যাবে, কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে সেই পজিশনে নিয়ে গেছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বাংলার মানুষের সাথে ঐক্যবদ্ধ থাকবেন, রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, বাংলার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন,
ভারতের গোয়েন্দাগিরি যারা করে তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন এবং গোয়েন্দা নেটওয়ার্ক আপনারা গড়ে তুলে একটা গোয়েন্দা সেল আপনারা ইয়ে করেন। প্রয়োজনে আপনারা নাহলে সামরিক বাহিনী থেকে আপনারা প্রশিক্ষণ গুলা নেন কিভাবে গোয়েন্দা ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে সেই গোয়েন্দারা। আর কোনো কিছু আপনারা মোবাইলে তথ্য আদান প্রদান করবেন, পুরাতন যুগে আপনারা ফিরে যান। তো আপনারা শোডাউন আর করবেন না, এরকম কোনো জাঁকজমক কোনো শোডাউন বাংলার মানুষ পছন্দ করবে না। এখন সমালোচনা হচ্ছে আপনাদের বিরুদ্ধে। আপনার খোদে সমন্বয়ক, মহিলা সমন্বয়কে আমি প্রশংসা করবো। I appreciate that lady. She opposed you. She asked a question. She threw a question towards you. From where you got the money? তো সমালোচনা থাকবে। আমি সাইদুর রহমান মনে করি আমার বিরুদ্ধে যারা সমালোচনা করে তারা আমার বন্ধু। আমার দোষটা তারা ধরিয়ে দিচ্ছে। আমি তো নিজের দোষ বুঝছি না, মানুষ নিজের দোষ বুঝে। কেউ কেউ বুঝে, আবার কেউ কেউ বেশিরভাগ বুঝে না, আমরা বুঝি না। আমরা ওই তেলবাজিটা বেশি পছন্দ করি। যে আমাকে তেল দেয়, যে আপনাদেরকে তেল দেয়, মনে করবেন ভেরি বিগ এনিমি। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।